একই কাণ্ড। পশ্চিমবঙ্গ মানে বাংলাদেশ, বাংলায় কথা বলা মানে বাংলাদেশি তকমা। আর এখন অভিযোগ উঠছে দিল্লি পুলিশের বিরুদ্ধে যে পশ্চিমবঙ্গও যা বাংলাদেশও তাই। আজকে দেশ ভেঙে যাবে আপনাদের আমি বলে দিচ্ছি। শেখ হাসিনার পলায়ন দৃশ্য কেবল এক অ্যাঙ্গেলের ভিডিও থেকেই দেখা যায়। এই ছবির সূত্র ধরেই শুরু হয় এয়ার ইন্টেলিজেন্সের গোপন তদন্ত। এতে পরিষ্কার হয়ে যায় এই ভিডিও করেছেন মাত্র একজন, এবং সেটা বেশ দূর থেকে। ভিডিও করার অ্যাঙ্গেল, অবস্থান ও ক্যামেরা প্যান করার পর্যবেক্ষণ করে এয়ার ইন্টেলিজেন্স কোন কক্ষ থেকে এবং কে এই ভিডিও দৃশ্য ধারণ করেন। আসসালামু আলাইকুম প্রদর্শক শ্রোতা, বাংলাদেশের মানচিত্রের পরিবর্তন। পশ্চিম বাংলা এবার বাংলাদেশের অংশ পরিণত হতে যাচ্ছে। উড়িষ্যা, বিহার, আসাম, মৌলানা ভাসানীর যে বক্তব্য ছিল এগুলো বাংলাদেশের অংশ। চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। একই কাণ্ড। পশ্চিমবঙ্গ মানে বাংলাদেশ, বাংলায় কথা বলা মানে বাংলাদেশি তকমা, বাংলায় কথা বলা মানে বাংলাদেশের লোক। আর এখন অভিযোগ উঠছে দিল্লি পুলিশের বিরুদ্ধে যে পশ্চিমবঙ্গও যা বাংলাদেশও তাই। বলছে দিল্লি পুলিশ, অভিযোগ করছেন পরিযায়ী শ্রমিকরা। থানায় নেদার পর আরো অত্যাচার শুরু করে দিল। বললো তোমরা পশ্চিমবঙ্গের লোক মানেই তো বাংলাদেশি, পশ্চিমবঙ্গ মানেই বাংলাদেশি। বিস্তারিত যাওয়ার আগে আপনাদের আরেকটা খবর দিই। ভয়ঙ্কর। হরিয়ানার পানিপথে কাজ করতে গিয়েছিলেন, বাংলা ভাষা বলেছিলেন। অনেকেই তো ভালো করে হিন্দি বলতে পারেন না এই পরিযায়ী শ্রমিকরা। একজন আজকে ভাঙা পা নিয়ে তার গোয়ালপুকুরের বাড়িতে ফিরেছেন এক রাশ আতঙ্ক নিয়ে চোখে মুখে। আবার বলছি, পশ্চিমবঙ্গ মানে বাংলাদেশ পুলিশের মুখে আসে কোত্থেকে যদি এটাই অভিযোগ হয়? আগে তো জানতাম বাংলাদেশি, বাংলায় কথা বললে বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে। তাহলে কি বাংলায় কথা বলা এবং মুসলিম এই দুটো মিলিয়ে টার্গেট হচ্ছেন এ রাজ্যের বিভিন্ন জেলার মানুষরা? বেশিরভাগই তো মুসলিম, যাদের পরিযায়ী বাংলাদেশি বলে আটক করা হচ্ছে, তাদের উপরে অত্যাচার হচ্ছে। আর রাজনৈতিক তরজা তো থাকবেই বিধানসভা নির্বাচনের আগে। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পোস্ট করছেন 27 তারিখ যে দিল্লিতে কিভাবে এক পরিযায়ী শ্রমিকের স্ত্রী, তিনিও শ্রমিক, এবং তার একটা একরত্তি একেবারে দুধের শিশু, তাদেরকে কিভাবে অত্যাচার করা হচ্ছে। এটা ক্ষোভ প্রকাশ করলেন 28 তারিখে প্রকাশ্য সভায়। ক্ষুব্ধ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্যে বললেন, যে শিশুটিকে নিয়ে কালকে আমি টুইট করেছিলাম, তার কানে মেরেছে, কপালে মেরেছে, 6 মাসের বাচ্চা। পুলিশ তাদের এই থানা থেকে ওই থানা, ওই থানা থেকে এই থানা নিয়ে যাচ্ছে। কবে মিসিং করিয়ে দেবে যাতে ওদের পাত্তা না পাওয়া যায়। তারপরে বলবে এটা ফেক। আমরা ফেক করি না, আমার ফেক করার প্রয়োজন নেই। আজকে দেশ ভেঙে যাবে আপনাদের আমি বলে দিচ্ছি। এদের এই অপদার্থ নীতির জন্য বিরাট গেম প্ল্যান আছে। এবার বলছি ডাবল ইঞ্জিন গভর্নমেন্ট সরকারের। কেন জানেন? এই যে নির্বাচন কমিশনকে নিয়ে এসছেন, তার পায়ে আমি জবা ফুল দিয়ে বলছি আপনি ভালো থাকুন। গাঁদা ফুলও দিয়ে দেবো, রজনীগন্ধাও দিয়ে দেবো, গন্ধরাজও দিয়ে দেবো, জুইও দিয়ে দেবো, চাপাও দিয়ে দেবো। আপনি গভর্নমেন্টের হয়ে এনআরসির খেলায় নেমেছেন। বলছেন একবার কারো বাড়ি যাবে, ঘুরে চলে আসবে, 4 বার যাবে। 4 বার তো সকাল দুপুর বিকেল সন্ধ্যেও যেতে পারে, নাও যেতে পারে, নিয়ে তার নামটা বাতিল। কত বড় সাহস! স্বাধীনতা আন্দোলনে ছিল না, জাগরণে ছিল না, গণতন্ত্রে ছিল না, শুধু একজন দেশের মন্ত্রীর, তিনি কোঅপারেশন ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন। তাই তিনি এসে ডাবল ইঞ্জিন সরকারের মতামত নিয়ে ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়ার চক্রান্ত করেছে মানুষকে, যাতে ওনার বন্ধু কলমে ডাবল ইঞ্জিন কার্ড খেলে তাদের জেতানো যায়। আমরা বলি
শূন্য থেকে মহাশূন্যে যাবে, এ ভুল করতে যেও না। আমরা মাথা বুঝে সহ্য করি না, আমরা লড়তে জানি, লড়াই করে বাঁচতে জানি। নামবাদ ডাবল ইঞ্জিনের নেতারা বলছে 1.5 কোটি নামবাদ দিয়ে দাও সব রোহিঙ্গা। আরে করতে গেল এত রোহিঙ্গা? এই ইতিহাস পড়েছে না ভূগোল পড়েছে? ইউনাইটেড নেশনস বলেছিল কয়েক বছর আগে সব শুদ্ধ রোহিঙ্গার সংখ্যা হচ্ছে 10 লাখ, এখন নয় ভেরিয়ে ধরলাম 17 লাখ। সে বলছে 1.5 কোটি লোকের বাদ দিয়ে দাও নাম, সব রোহিঙ্গা। আরে রোহিঙ্গা খায় না, মাথায় দেয় বাংলায়? আমি তো নিজেই জানি না, ওরা থাকে মায়ানমারে, আর ওদের 9 লক্ষ লোক এখনও আছে বাংলাদেশ ক্যাম্পে, যতদূর আমরা কাগজের মাধ্যমে জেনেছি। আর অন্য দেশের ব্যাপারে ইন্টারফেয়ার করার অধিকার বা চর্চা বা ক্ষমতা আমার নেই, আমি কখনো করিও না। তাহলে কি বন্ধু, ভোটার লিস্টে কারো নাম থাকবে না, আইডি কার্ডেও হবে না, এপিক কার্ডেও হবে না, আধার কার্ডেও হবে না, প্যান কার্ডেও হবে না, বাড়ির দলিলেও হবে না। গুজরাট থেকে বসে ঠিক করছে লিস্ট, একটা বাংলার মানুষের সাথে 4টে গুজরাটি লোকের। আমার গুজরাটিরা শত্রু নয়, আমি ওদের সবাইকে ভালোবাসি, কিন্তু কেন এটা হচ্ছে? এটা হচ্ছে তো বিজেপির এজেন্সি, ডাবল ইঞ্জিন সরকারের এজেন্সি, 360 ডিগ্রি এজেন্সি, নামটাও আমি জানি কারা করছেন। বাংলায় নাম বাদ দিয়ে দেখুন, ছৌ নাচ, ছৌ নৃত্য আছে এখানে, ছৌ নাচ দেখবেন। ধামসা মাদল আছে এখানে, ধামসা মাদল দেখবেন। ঢোল আছে, ঢোল, কাসর ঘণ্টা, শঙ্খ বাজিয়ে দেবো দামামা। নাম বাদ দেবেন যারা জেনুইন ভোটারদের, আমি তাদের বলছি দয়া করে মানুষকে হ্যারাস করবেন না। আর এখানে এনআরসি আমি বেঁচে থাকতে করতে দেব না, এখানে ডিটেনশন ক্যাম্প আমি করতে দেব না। হরিয়ানার গুরগাঁওতে 10টা ডিটেনশন ক্যাম্প করেছে, আসামে করেছে। ভুলে গেছেন হিন্দু भाई বোনেরা, आसाम 7 लाख लोग का नाम बात दिया था, निकाल दिया था। हिंदू का नाम भी, पंजाबी का नाम भी, नेपाली का नाम भी, बंगाली का नाम भी, सबको नाम। जब एक आदमी को टुकराता है ना तो सबको टुकराने के लिए लोग तैयार रहते हैं। इसी के लिए हमारा नारा है, जो हमसे टकराएगा वो चूर चूर हो जाएगा। যাবে নাকি সর্বধর্ম সমন্বয়ের লোকেরা একটু বাড়ি বাড়ি সার্ভে করতে আপনাদের সাথে? একটু দেখবেন, দেখতে চান? মা বোনেদের শঙ্খধ্বনির আওয়াজের সাথে পারবেন তো? মা বোনেরা বাইরেও কাজ করে, ঘরেও কাজ করে, আবার হাতা খুন্তি দিয়ে রান্নাও করে। কি বন্ধু, হবে নাকি একটা খেলা? হবে নাকি? শুধু মা বোনদের বলছি, আর কাউকে দরকার নেই। ধামসা মাদল, ছৌ, হরিনাম, ওদিকে ঢোল, ওদিকে শঙ্খ, ওদিকে উলুধ্বনি। চিন্তা নেই, বন্দুকগুলি নিয়ে যাব না আপনাদের মতো, বন্দুকগুলি নয়, শঙ্খধ্বনি, উলুধ্বনি। মানেটা বুঝতে পারছেন? আর যারা বলছেন নাম বাদ দেব, ভোটারদের রাখবো না, যেন মনে হচ্ছে দেশটা ওদের জমিদারি। আমি বলি জমিদারি মানুষের, তোমাদের নয়। আজকে কেন্দ্রে ক্ষমতায় আছো তো এজেন্সি লাগিয়ে যা ইচ্ছে তাই করছো, ভাবছো এইভাবেই চলে যাবে? অন্যদের বদনাম করে নিজেরা টাকা কামাচ্ছ আর অন্যদের চোর বলছো।
এই গভর্নমেন্ট, আমি আপনাদের কাছে আজকে বলে যাচ্ছি, আমার যদি একটু বিশ্বাস আস্থা আমার সব ধর্মের প্রতি থাকে, আমার চন্দ্র সূর্য গ্রহর প্রতি থাকে, আমার নদীমাতৃকার প্রতি থাকে, আমার পুকুর চুনো বিলের প্রতি থাকে, আমার সর্ব মানুষের কাছে থাকে, এই গভর্নমেন্ট 29 পর্যন্ত চলবেন না। তখন বিজেপির লোকেরা কোথায় যাবেন? তখন ডাবল ইঞ্জিন জায়গাটাকে দেখে রেখেছেন তো। এখন তো আমার উপায় নেই। দেখলেন গুজরাটের লোকেদের ট্রাম্পবাবু 2টা প্লেনে করে হাত পা বেঁধে পৌঁছে দিল। এটা গুজরাটিদের অপমান, আমি এটাকে সমর্থন করতে পারি না। তখন কিন্তু আমাদের দেশের নেতারা কোনো কথা বলেননি। বলেছিলেন কি, কই আমাদের বাংলার তো কেউ নেই, বাংলার তো কেউ ছিল না। বাংলার লোকেরা কাজ করে, ওরা ট্যালেন্টেড, ওরা নাসায় কাজ করে, ওরা ভালো ভালো নাসা থেকে ভাষা সব বিশ্ববিদ্যালয়ে আছে, কেমব্রিজ থেকে হার্ভার্ড, হার্ভার্ড থেকে কুইন মেরি থেকে কলম্বিয়া, এমন কোথাও নেই আইটি থেকে একেবারে আইটি হাব, ডেটা সেন্টার থেকে একেবারে সব সেন্টার বাংলার লোক ছাড়া চলে না। এই মাটিটা প্রতিভার মাটি, এই মাটিটা গর্বের মাটি, এই মাটিটা সোনার চেয়েও খাঁটি, এই মাটিটা আমার দেশের মাটি। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম, বিমান বাহিনীর অভ্যন্তরের রয়ের নেটওয়ার্ক ফাঁস। ছাত্র গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা 5 আগস্ট 2024 দুপুরে কুর্মিটোলা বিমানবন্দর দিয়ে ভারতে পালিয়ে যান। তার পালিয়ে যাওয়ার একটি ভিডিও ভাইরাল হয়। সেই ভিডিও দৃশ্যের সঙ্গে সবাই পরিচিত। হাসিনার পালানোর এই একটিমাত্রই ছবি আছে। কে তুলেছেন এই ছবি এবং কে ধারণ করেছেন এই ভিডিও? সঙ্গে সঙ্গে আবার নেট দুনিয়ায় ভিডিওটি ছড়িয়ে দিলই বা কে? এয়ার ইন্টেলিজেন্স এই ঘটনার খোঁজ করা ও ছবি ধারণকারী ব্যক্তিকে ধরতে গিয়ে উদ্ঘাটন করল বাংলাদেশ বিমান বাহিনীর অভ্যন্তরের ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের এক নেটওয়ার্ক। এই নেটওয়ার্কের সঙ্গে সংশ্লিষ্টতায় গ্রেপ্তার বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার আবদুল্লাহ ইবনে আলতাফকে ইতোমধ্যে কোর্ট মার্শাল করে 10 বছরের সাজা দেওয়া হয়েছে। তিনি এখন কাশিমপুর কারাগারের হাই সিকিউরিটি সেলে বন্দী রয়েছেন। সংশ্লিষ্টতায় বিমান বাহিনীর উচ্চ পদস্থ 6 কর্মকর্তা, এয়ার ভাইস মার্শাল MA আউয়াল হোসেন, এয়ার ভাইস মার্শাল জাহিদুল সাইদ, এয়ার কমডোর মোহাম্মদ আমিনুল হক, গ্রুপ ক্যাপ্টেন আবদুল্লাহ আল ফারুক, গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ শামীম ও উইং কমান্ডার সাইদ মোহাম্মদকে শনাক্ত করে তাদেরকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। আমার দেশের অনুসন্ধানে বিমান বাহিনীর অভ্যন্তরের রয়ের নেটওয়ার্ক ফাঁস হওয়ার এই খবর সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। এ ব্যাপারে যোগাযোগ করা হলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি উদ্দৌলা চৌধুরী আমার দেশকে জানান, বিমান বাহিনীর এই অফিসাররা স্বাভাবিক অবসরে গেছেন। নির্ভরযোগ্য সূত্র জানায়, বাংলাদেশ এয়ারফোর্সের ভেতরে রয়ের শ্যাডো রিক্রুটার হিসেবে কাজ করতেন স্কোয়াড্রন লিডার আবদুল্লাহ ইবনে আলতাফ। আর এয়ার ইন্টেলিজেন্স তাকে আইডেন্টিফাই করার পর 2024 সালের 14 আগস্ট DGFI এর হাতে তিনি গ্রেপ্তার হন। তার ব্যক্তিগত গাড়ি থেকে উদ্ধার করা হয় ভারতীয় প্যারা কমান্ডোর ব্যবহার করা 2টি FN-90 এবং CP-229 রাইফেল এবং 1 কোটি নগদ টাকা সহ বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইস। ভারতীয় রয়ের সক্রিয় এই এজেন্টকে শনাক্ত করা সম্ভব হয় শেখ হাসিনার পালিয়ে যাওয়ার ছবি ধারণ করা বিমান বাহিনীর কর্মকর্তাকে ধরতে গিয়ে। বিমান বাহিনীর কুর্মিটোলা এয়ারবেসের অফিসার্স মেসের জানালা থেকে ছবিটি তুলেছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট রিফাত আশরাফি। তার ছবিটি নেটে ছড়িয়ে দিয়েছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সুরি। তাদের দুজনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। ফ্লাইট লেফটেন্যান্ট রিফাত আশরাফি প্রশাসন শাখার একজন কর্মকর্তা বলে জানা গেছে। শেখ হাসিনার পলায়ন দৃশ্য কেবল এক অ্যাঙ্গেলের ভিডিও থেকেই দেখা যায়। এই ছবির সূত্র ধরেই শুরু হয় এয়ার ইন্টেলিজেন্সের গোপন তদন্ত। এতে পরিষ্কার হয়ে যায় এই ভিডিও করেছেন মাত্র একজন এবং সেটা বেশ দূর থেকে। ভিডিও করার অ্যাঙ্গেল, অবস্থান ও ক্যামেরা প্যান করার পর্যবেক্ষণ করে এয়ার ইন্টেলিজেন্স কোন কক্ষ থেকে এবং কে এই ভিডিও দৃশ্য ধারণ করেন তা আইডেন্টিফাই করতে সক্ষম হয়। ফ্লাইট লেফটেন্যান্ট রিফাত আশরাফিকে ধরা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তার অফিসের রুমের জানালা থেকে তিনি ছবিটি তুলেছেন। শেখ হাসিনা বিমান বাহিনীর C-130J বিমানে করে সাতক্ষীরা সীমান্ত দিয়ে কলকাতা হয়ে দিল্লি যাওয়ার সিদ্ধান্ত হয়।
তার পলায়নের এই রুট এবং বিমানে করে যাচ্ছেন সে কথা যাতে জানাজানি না হয়ে যায় সেজন্য ছবিটি তোলা ও ভাইরাল করা হয়। এর উদ্দেশ্য ছিল শেখ হাসিনা হেলিকপ্টারে করে ত্রিপুরা পালিয়ে যাচ্ছেন আগেই এই ন্যারেটিভ এস্টাবলিশ করা। ছবি ধারণকারী রিফাতের মোবাইল ফরেন্সিক করার সময় তদন্তকারী এয়ার ইন্টেলিজেন্স আবদুল্লাহ ইবনে আলতাফের যোগসূত্রতা আবিষ্কার করে। জানা যায় তিনি রয়ের সক্রিয় এজেন্ট। এয়ার ইন্টেলিজেন্স প্রথমে আবদুল্লাহ ইবনে আলতাফকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। তাদের তদন্তে কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে পড়ে। বড় ঘটনা বুঝতে পেরে এয়ার ইন্টেলিজেন্স বিষয়টি ডিজিএফআই এর নজরে আনে। ডিজিএফআই 14 আগস্ট 2024 তাকে আটক করে বিষয়টি সম্পর্কে অধিকতর তদন্ত শুরু করে। তদন্তে রয়ের সঙ্গে আবদুল্লাহ ইবনে আলতাফের জড়িত থাকা প্রমাণিত হয়। কোর্ট মার্শালে তার 10 বছরের জেল হয়। বর্তমানে তিনি কাশিমপুর কারাগারে রয়েছেন। এই ব্যাপারে ওই কারাগারের সিনিয়র জেল সুপার আবদুল্লাহ আল মামুন জানান, স্কোয়াড্রন লিডার আবদুল্লাহ ইবনে আলতাফ কাশিমপুর হাই সিকিউরিটি সেলে রয়েছেন। বিমান বাহিনী অ্যাক্টের অধীনে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কোর্ট মার্শালে 10 বছরের সাজা হয়েছে তার। 7-8 মাস আগে তাকে এই কারাগারে পাঠানো হয়। এর বেশি কিছু বলতে পারবো না। আবদুল্লাহ ইবনে আলতাফের দেয়া তথ্যের উপর ভিত্তি করে রয়ের সঙ্গে জড়িত রয়েছেন বিমান বাহিনীর এমন উচ্চপদস্থ কর্মকর্তাদের শনাক্ত করা হয়। ইতোমধ্যে 6 কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। আমার দেশের অনুসন্ধানে আরও জানা গেছে, এ ঘটনার তদন্তে শুধু এয়ারফোর্সের 6 জন অফিসারই নন, আরও পার্মানেন্টলি সাসপেন্ড দেখানো হয়েছে 4 পুলিশ কর্মকর্তাকে। এরা হলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর ডিভিশনের তৎকালীন ডেপুটি কমিশনার জসিমউদ্দিন মোল্লা, গুলশান ডিভিশনের এডিশনাল ডেপুটি কমিশনার রফিকুল ইসলাম, যাত্রাবাড়ি জোনের ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট কমিশনার তানজিল আহমেদ এবং এপিবিএনের অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট মোহাম্মদ রফিকুল ইসলাম। এরা সবাই ছাত্র জনতার ওপর গুলি চালিয়ে মানুষ হত্যা ও ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের সহায়ক শক্তি হিসেবে কাজ করেছেন। এদের স্টেশন মাস্টার ছিলেন গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার ইফতেখার মাহমুদ ডিবি। এই পুলিশ কর্মকর্তা ছিলেন বিমান বাহিনীতে রয়ের সক্রিয় এজেন্ট স্কোয়াড্রন লিডার আবদুল্লাহ ইবনে আলতাফের ঘনিষ্ঠ বন্ধু। আর এদের মূল কমান্ডার ছিলেন বাংলাদেশের রয়ের নেটওয়ার্কের অন্যতম প্রধান ব্যক্তি সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান। তিনি জেনারেল মুজিব নামে বেশি পরিচিত। অনুসন্ধানে আরও জানা গেছে, উচ্চ পর্যায়ের তদন্তে উদ্ঘাটিত হয়েছে ভারতীয় ইন্টেলিজেন্সের পক্ষে শ্যাডো এজেন্ট হিসেবে কাজ করায় স্কোয়াড্রন লিডার আবদুল্লাহ ইবনে আলতাফকে একটি ব্র্যান্ড নিউ হুন্ডাই গাড়ি উপহার দিয়েছে। তাছাড়া রয়ের পক্ষ থেকে তার কাছে নিয়মিত সুন্দরী নারী পাঠানো হতো। ফ্লাইট লেফটেন্যান্ট রিফাত ও ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ। তদন্তে প্রমাণ মেলে যে ফ্লাইট লেফটেন্যান্ট রিফাত আশরাফির মোবাইলে ধারণ করা শেখ হাসিনার পলায়নের সেই ভিডিও ফেসবুকে নিজের টাইমলাইন থেকে পোস্ট করেছিলেন বিমান বাহিনীর আরেক কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সুরি। আমার দেশের পক্ষ থেকে এ বিষয়ে রোববার সন্ধ্যায় তাহসিফের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথমে অস্বীকৃতি জানিয়ে বলেন, কোন ভিডিও? আপনি কোন প্রসঙ্গে বলছেন আমি বুঝতে পারছি না। তাকে যখন বিস্তারিত জানানো হয় এই তদন্তের সব তথ্য ও প্রমাণ আমার দেশের কাছে রয়েছে, তখন তিনি হাসতে হাসতে বলেন, আরে ভাই, ওই ভিডিও পোস্ট করে তো অনেকেই অনেক টাকা উপার্জনও করেছেন, আর্থিক পুরস্কারও পেয়েছেন। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে অনাগ্রহ প্রকাশ করেন তাহসিফ। বলেন, আপনি আসেন, সাক্ষাৎ করেন, আমরা মুখোমুখি বসে কথা বলবো। জানেনই তো এখন সবারই টেলিফোন কল রেকর্ড হয়। বিমান বাহিনীর কর্মকর্তা রিফাত ভিডিওটি করেছেন বললে তিনি বলেন, কোন রিফাত? ফ্লাইট লেফটেন্যান্ট রিফাত আশরাফি। তাহসিফ সুরির সঙ্গে টেলিফোনে কথাবার্তার শুরুটা হয় ক্রিকেট নিয়ে। ক্রিকেট বোর্ডের অ্যান্টি কারাপশন ইউনিট আকসুর সহযোগী হিসেবে তিনি কাজ করেছেন। সর্বশেষ বিপিএলেও এই দায়িত্বে ছিলেন তিনি। পুলিশ কর্মকর্তা ইফতেখার মাহমুদের সংশ্লিষ্টতা ও গ্রেপ্তার। ভারতীয় গোয়েন্দা এর স্টেশন মাস্টার হিসেবে কাজ করতেন পুলিশের গুলশান জোনের সহকারী কমিশনার ডিবি ইফতেখার মাহমুদ। তিনি ছিলেন স্কোয়াড্রন লিডার আবদুল্লাহ ইবনে আলতাফের ঘনিষ্ঠ বন্ধু। 5 আগস্ট 2024 অস্ত্রসহ ইফতেখার আবদুল্লাহ ইবনে আলতাফের সহায়তায় এয়ারফোর্সের বাসভবন ফ্যালকন টাওয়ারে আশ্রয় নিয়ে লুকিয়েছিলেন। এদের মধ্যে আবদুল্লাহ ইবনে আলতাফের রয়ের কানেকশন ফাঁস হয়ে যায় এবং তিনি গ্রেপ্তার হন। একই কানেকশনে গ্রেপ্তার হন পুলিশ কর্মকর্তা ইফতেখার। তার এই গ্রেপ্তার গোপন ছিল। তার স্ত্রী সাবা তাহসিন স্বামীর কোনো খোঁজ না পেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবর ইফতেখারের খোঁজ বিষয়ে একটি আবেদন জানান। তিনি আবেদনে লেখেন, ইফতেখার মাহমুদের সঙ্গে ইস্যুকৃত অস্ত্র ছিল। গত বছরের 6 থেকে 10 আগস্ট ইফতেখার এয়ারফোর্স অফিসার বন্ধুর কাছে ফ্যালকন টাওয়ারে অস্ত্রসহ আশ্রয় নিয়েছিলেন। এরপর 11 আগস্ট বাসায় ফেরেন। তার অস্ত্রটি ইফতেখারের হেফাজতে রেখে আসেন। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে অস্ত্রটির জন্য তাকে ফোন করা হয়। পরে জানা যায় তিনি হাউস অ্যারেস্ট। 17 আগস্ট ইস্যুকৃত অস্ত্রের বিষয়ে তেজগাঁও থানায় জিডি করা হয়। 22 আগস্ট একটি ফোন আসায় ইফতেখার সকাল 10:30টায় বাসা থেকে বেরিয়ে যান। ড্রাইভার তাকে এয়ারফোর্স হেডকোয়ার্টারে নামিয়ে দেন এবং তাকে রিসিভ করে ভেতরে নেওয়া হয়। এরপর তার আর কোনো খোঁজ নেই।
এই বিষয়ে জানার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে যোগাযোগ করা হলে জানানো হয় ইফতেখারকে গত বছরের 30 সেপ্টেম্বর গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মহানগর উপ পুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ তালিবুর রহমান জানান, গ্রেপ্তারের পর তিনি কাশিমপুর কারাগারে হাই সিকিউরিটি সেলে বন্দী রয়েছেন। তাকে পুলিশ বাহিনী থেকে সাময়িক বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। হাসিনার পালানোর সেই ভিডিও রহস্য। ৩৬ জুলাই ২০২৪ সকালের সূর্যের কিরণেই ছড়িয়ে পড়েছিল গণ অভ্যুত্থান সফল হওয়ার বার্তা। সব মিছিলের স্লোগান তখন একটাই, হটাও স্বৈরাচার, ফ্যাসিস্ট সরকারকে বিদায় করো। স্বৈরাচার শাসক শেখ হাসিনাকে হটানোর এক দফার দাবিতে তখন পুরো দেশ আন্দোলিত। রাজধানী ঢাকা শহর জনতার স্বতঃস্ফূর্ত মিছিলে প্রকম্পিত। ঘর ছেড়ে শহরের চারদিক থেকে বেরিয়ে আসছে প্রতিবাদী লাখ লাখ মানুষ। কপালে বাঁধা লাল সবুজের পতাকা, মুষ্টিবদ্ধ হাত উঁচিয়ে তারা দৃঢ় গলায় জানিয়ে দিল, শোনো মহাজন, আমরা অনেকজন। পেছনের 15 বছরের কুশাসনের নিষ্পেষিত জনতা জেগেছে ভোটাধিকার আদায় ও ফ্যাসিস্ট সরকারকে গদিচ্যুত করার দৃঢ়তা নিয়ে। এই আন্দোলনে যে জনতার জয় হচ্ছে সেই আলো ছড়িয়েই ৩৬ জুলাইয়ের সূর্যের তেজে তপ্ত হলো প্রিয় মাতৃভূমি। দুপুর গড়াতেই এক অভাবনীয় ঘটনার সাক্ষী হলো পুরো জাতি। চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র সংলগ্ন বাণিজ্য মেলার মাঠ থেকে কুর্মিটোলা বিমানবন্দরে উড়ে এলো শেখ হাসিনাকে বহনকারী হেলিকপ্টার। এরপর তিনি দিল্লি পালিয়ে গেলেন। যে বিমানবন্দর একসময় তার নিরাপত্তার ঘাঁটি ছিল, ৫ আগস্টের দুপুর সেটাই হলো তার গোপন পালানোর পথ। এই নীরব তবে কাঁপন তোলা ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে খানিকক্ষণের মধ্যেই। পুরো বিশ্বের শীর্ষ সংবাদ মাধ্যম জুড়ে তখন একটাই খবর, শেখ হাসিনা পালিয়ে গেছেন। হাসিনার পালানোর এই দৃশ্য কেবল এক অ্যাঙ্গেলের ভিডিও থেকেই দেখা যায়। এতে পরিষ্কার এই ভিডিও করেছেন মাত্র একজন, এবং সেটা বেশ খানিক দূর থেকে, নিজেকে আড়ালে রেখে লুকিয়ে। আমার দেশের দীর্ঘদিনের এক অনুসন্ধান জানাচ্ছে, খানিকটা দূর থেকে এই ভিডিও যিনি তার নিজস্ব মোবাইলে ধারণ করেছিলেন তিনি ছিলেন স্বয়ং বিমান বাহিনীর কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট রিফাত আশরাফি। কুর্মিটোলা বিমানবন্দরের সেই নির্জন স্থান ছিল নিরাপত্তায় ঘেরা। বাইরের কেউ বা কারও সেখানে প্রবেশের কোনো উপায় ছিল না। অনুসন্ধানে নিশ্চিত প্রমাণ মেলে যে কাছের কুর্মিটোলা এয়ারবেসের অফিসার মেস থেকে মোবাইল ফোনে শেখ হাসিনার এই পলায়নের দৃশ্য রেকর্ড করা হয়। ছবির অ্যাঙ্গেল, অবস্থান ও ক্যামেরা প্যান করার পর্যবেক্ষণ করে তদন্ত দল নিশ্চিত হয় কোন কক্ষ থেকে এবং কে এই পুরো ভিডিওর দৃশ্য ধারণ করেছেন, তাকে আটক করা হয়। তদন্ত যত গড়িয়েছে বেরিয়ে এসেছে আরও ভয়ঙ্কর তথ্য। আটক বিমান বাহিনীর সেই কর্মকর্তার মোবাইল ফরেন্সিক করে আরেক কর্মকর্তা স্কোয়াড্রন লিডার আবদুল্লাহ ইবনে আলতাফের বিমান বাহিনীতে রয়ের শ্যাডো এজেন্ট হিসেবে সংশ্লিষ্টতা পাওয়া যায়। ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের এজেন্ট হিসেবে দীর্ঘদিন ধরে তিনি কাজ করছিলেন। এই তদন্তে বেরিয়ে আসে আরও চাঞ্চল্যকর তথ্য, বিমান বাহিনীর একাধিক উচ্চপদস্থ কর্মকর্তা র নেটওয়ার্কে জড়িত। এই ঘটনার মাধ্যমে স্পষ্ট হয়ে উঠেছে বাংলাদেশের সামরিক কাঠামোতে ঢুকে পড়েছে বিদেশি গোয়েন্দা শক্তির কালো হাত। এটি শুধু একটি বাহিনীর নয়, বরং পুরো দেশের সার্বভৌমত্বের জন্য এক ভয়াবহ সতর্কবার্তা। প্রিয় দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই গুরুত্বপূর্ণ তথ্য জেনেছেন। এ বিষয়ে আপনার মন্তব্য লিখতে পারেন কমেন্ট বক্সে।